হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। থাই ম্যাসাজ, থাই ম্যাসাজ। এতক্ষণ ধরে কারশিটে বসে বসে একজনে পিঠু ব্যথা হয়ে গেছে গো, ওই জন্য একটু থাই ম্যাসাজ দিয়ে দিতে হবে। পাতা টিপে দি। ও ও কত কষ্ট করেছে বাবা, কাশিতে করে এসছে কতক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে শুয়েছিল বাবা, 4 ঘন্টা ধরে। পাতা একটু চিপে দি। ওই বাবা এ বাবা এ বাবা এ বাবা এ বাবা। এখন আমরা যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়ন। ঘড়িতে বাজে সকাল 9টা। সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ যেখানে যাব সেখানে আজকে সারাটা দিনই থাকবো। মা বাবা প্রথমবার গ্র্যান্ড ক্যানিয়ন দেখবে, আমরা আগেরবার এসেছি দেখেছি, তবে এই সময় গ্র্যান্ড ক্যানিয়নে বরফ থাকে। আনফর্চুনেটলি এই সময় আমরা একদমই রাস্তাতে কোথাও বরফ পাইনি, তাই মা বাবা একটু আপসেট হয়ে গেছিলো, যে তারা খুব এক্সপেক্ট করেছিল। আর তাদেরও বলেছিলাম যেহেতু এই ডিসেম্বরে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন আগের বারেও এসেছি, সুমনও আগে ঘুরে গেছে, বরফ পাওয়ার কথা, বাট না, এবছর কোথাও কোনো বরফ নেই। যাই হোক, আদিকে সকালবেলা দেখলেন একটুখানি ম্যাসাজ দিয়েছি, ও কি সুন্দর সেটা এনজয় করছিল। যখন এই লং ট্রিপ হয় তখন বেবিদের একটা কার সিটের মধ্যে অনেকক্ষণ বসতে হয়। বলাই হয় যে 2 ঘন্টা অন্তর অন্তর লং ড্রাইভ করতে গেলে কার সিট থেকে বেবিকে তুলে একটুখানি তাকে স্ট্রেচ করা। আমরাও সেটা করেছি, কিন্তু তা সত্ত্বেও এই ছোট্টখাটো ম্যাসাজ, হি লাভস দ্যাট। তো এই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ঢোকার মুখে এই সুন্দর একটা সাইন পড়বে, যেখানে দাঁড়িয়ে আমরা সবাই ফটো তুলি, ইভেন যারা ঘুরতে আসে তারাও ফটো তোলে। আদিকে ছোট্ট একটা পাথরের ওপর বসিয়ে দিয়েছিলাম, সাইডে আমরা ছিলাম, ওকে একা ছাড়িনি, ও চুপচাপ বসে সুন্দর ভাবছে কি হলো রে বাবা। তো আদির ফার্স্ট হাইক বলা যায়, যে এখানে বসে ও একটা ফটো তুললো। এসছি এখন এন্ট্রান্সে, এখানে আমাদের একটা টিকিট কাটতে হবে। তবে আমরা ঠিক করেছি ইউএসএর সমস্ত ন্যাশনাল পার্কে ঢোকার জন্য যে অ্যানুয়াল পাস পাওয়া যায় সেইটা আজকে আমরা কেটে নেব। তো এটা হচ্ছে ন্যাশনাল পার্কের অ্যানুয়াল পাস। এটা $80 চার্জ পড়ে, পুরো 1 বছর ভ্যালিড থাকে আমাদের। যেহেতু এটা ডিসেম্বরে আমরা কেটেছি, তো এটা ডিসেম্বরটা ওরা পাঞ্চ করে দিয়েছে। অ্যান্ড যার নাম ইস্যু হবে সেটা তাকে সাইন করতে হবে। তো ইটস $80 পাস। আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল টাইম যদি পাস না কেটে ন্যাশনাল পার্কে ঢুকতে হয়, তাহলে সেখানে $30 to $35 আমাদের টিকিট কাটতে হয়। তো এইটা থাকলে অ্যাটলিস্ট আমাদের যদি 1 বছরের মধ্যে কোনো ন্যাশনাল পার্কে যাই, তাহলে আমাদের আর সেখানে আলাদা করে টিকিট কাটতে হবে না। এই পাসটা পার কার ভ্যালিড একটা গাড়ির জন্য। আর এই পাস ওয়ান অ্যান্ড অনলি ন্যাশনাল পার্কের জন্য ভ্যালিড, কোনো স্টেট পার্কের জন্য ইউজ হবে না। সামনে আবার আমার মামনি বাপি আসছে, তাদেরকে নিয়েও আবার ইউএস এক্সপ্লোর করা হবে। তো তখন যদি কোনো ন্যাশনাল পার্কে যাই, তাহলে তখন এই পাসটা কাজে লাগবে, প্লাস আমরা যদি যাই তখন কাজে লাগবেই। তাই ভাবলাম যে এই অ্যানুয়াল পাসটা তুলে নিই। গ্র্যান্ড ক্যানিয়নে ঢোকার মুখেই ছোট্ট একটা হরিণ দেখলাম দূরে বসে আছে, সেটা দেখে নিয়ে আবার এগিয়ে চললাম। গাড়ি পার্ক করে আমরা এখন যাচ্ছি ভিজিটিং সেন্টারে, কারণ আমরা জিজ্ঞাসা করব এখানে ডেজার্ট ভিউ পয়েন্ট যে রাস্তাটা এই ডিসেম্বর মাসে বন্ধ থাকে সেটা খোলা আছে কিনা। আমরা আগেরবার এসেছিলাম জাস্ট এই ভিজিটিং সেন্টার থেকে যে গ্র্যান্ড ক্যানিয়নের ভিউজ পাওয়া যায় সেইটা দেখেই চলে গেছিলাম। তাই যেহেতু বরফ পড়েনি, বরফের জন্য ওই রাস্তাটা কমপ্লিটলি বন্ধ থাকে, এই যে সেই জায়গাটা আমরা দেখতে যাব। এই ম্যাপটা দেখছেন কমপ্লিটলি গ্র্যান্ড ক্যানিয়নের ম্যাপ। আর এই যে যাচ্ছে কলোরাডো রিভার। একজন এতক্ষণ গাড়ির মধ্যে দিব্যি ঘুম দিয়েছেন, আর ঘুম ভেঙে যেতে এখন তাই দিব্যি খোশ মেজাজে রয়েছেন। সামনে এখন যারা দাঁড়িয়ে আছেন ওনারা চলে গেলেই আমাদের নাম্বার আসবে। আমরা একটা ম্যাপ তুলে নিয়েছি, যেটা এখানে ভিজিটিং সেন্টারে এলে ইজিলি পাওয়া যায়।
ভিজিটিং সেন্টারে গিয়ে আমরা কি ইনফরমেশন পেলাম সেটা আপনাদের সাথে শীঘ্রই শেয়ার করছি। হ্যালো, তো আমরা এখন ভিজিটার সেন্টার থেকে আসছি। তো ভিজিটার সেন্টারে আমাদের যেটা বললো যে আজকে যেহেতু এই বছর প্রচণ্ড ড্রাই উইন্টার, প্রেসিপিটেশন হয়নি, তাই জন্য স্নোফলও খুব একটা হয়নি এই ডিসেম্বরে, যেখানে গ্র্যান্ড ক্যানিয়নে স্নো ভর্তি থাকে। তো আমরা যেটা মেনলি এখানে জিজ্ঞেস করতে এসেছিলাম যে আমরা আজকে ড্রাইভ থ্রু করে কোন কোন সিনিক ভিউগুলো দেখতে পারি। তো ওরা আমাদের ডেজার্ট রোডটা দিয়েছে, ডেজার্ট ভিউটা দেখতে পাবো। তার জন্য আমাদের এটা প্রায় 23 মাইলের একটা পথ, কিন্তু যে রাস্তাটা কভার করতে আমাদের 40 মিনিট সময় লাগবে। কিন্তু যেহেতু আমরা এখান থেকে লাস ভেগাস চলে যাব, তাই জন্য আমাদের যে রাস্তাটা দিয়েছে সেই রাস্তাটা পুরো এন্ড পয়েন্ট অব্দি যাওয়ার পরে আবার সেই রাস্তা দিয়ে ব্যাক করে লাস ভেগাস যেতে হবে। তো আমরা আপাতত একটুখানি রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করব ডেজার্ট ভিউ, গ্র্যান্ড ক্যানিয়নের যে ডেজার্ট ভিউটা রয়েছে সেটা দেখার জন্য। আপাতত সবার আগে ভিজিটার সেন্টার থেকে যে গ্র্যান্ড ক্যানিয়নের ম্যাগনিফিসেন্ট ভিউটা দেখতে পাওয়া যায় সেই ভিউটা দেখতে চলে এসেছি। এখন রোদ্দুর পড়েছে আর সুন্দরভাবে গ্র্যান্ড ক্যানিয়ন আমাদের চোখের সামনে চলে এসেছে। যদি সত্যি কথা বলছি, বরফ পেতাম, এই গ্র্যান্ড ক্যানিয়ন অর্ধেকটা বরফে ঢাকা থাকতো কিংবা কুয়াশায়, তখন হয়তো গ্র্যান্ড ক্যানিয়নের অন্য আরেক রূপ আমাদের চোখের সামনে ফুটে উঠত। তুমি গ্র্যান্ড ক্যানিয়নে চো? হ্যাঁ, তুমি গ্র্যান্ড ক্যানিয়নে চো? ওই বাবালি, ওই বাবালি, কি এক্সাইটেড! ওই বাবালি, তুমি গ্র্যান্ড ক্যানিয়নে চো? হ্যাঁ, তাড়াহুড়োতে আদির টুপিটা আনতে ভুলে গেছিলাম, তাই কি করব, সুমনের যে টুপি ছিল সেটাই খুলে ওকে পরিয়ে দিলাম, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আদির প্রথমে হাওয়াটা ভালোই লাগছিল, তারপর মনে হলো যে না, ঠান্ডা লেগে যায় যদি, তাই জন্য তাড়াতাড়ি করে সুমনের যে টুপিটা ছিল সেটাই ওকে পরিয়ে দিয়েছি। ভিজিটার সেন্টার থেকে যে গ্র্যান্ড ক্যানিয়নের ভিউ আমরা পাই সেটার জন্য অনেকগুলো পয়েন্ট আছে, যেখানে দাঁড়িয়ে থাকলে এক একটা অ্যাঙ্গেলে এই বিস্তীর্ণ গ্র্যান্ড ক্যানিয়নের বিভিন্ন রূপ আমাদের চোখের সামনে ফুটে ওঠে। তাই এখানে আসলে অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসতে হয়। 277 মাইল দীর্ঘ এই গিরিখাতটি কোটি কোটি বছর ধরে তৈরি হয়েছে কলোরাডো রিভারের ক্ষয়কার্যের ফলে। এক কথায় বলা যায় প্রকৃতির এটি একটি আশ্চর্য শিল্পকলা। সানসেট বা সানরাইজের সময় এই গিরিখাতের দেয়ালে ফুটে ওঠে লাল, কমলা কিংবা সোনালি রঙের খেলা। মনে হয় যেন স্বর্গ নেমে এসছে পৃথিবীতে। আপনি চাইলে এখানে হেলিকপ্টারে করে গোটা গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরে দেখতে পারেন, আর অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে ক্যাম্পিং করতে পারেন। গ্র্যান্ড ক্যানিয়নের একদম ভেতরে কোথাও কোথাও ক্যাম্পিং সাইট রয়েছে, সেখানে থেকে রাত কাটাতে পারেন আর উপভোগ করতে পারেন গ্র্যান্ড ক্যানিয়নের রাত্রের অভিজ্ঞতা। আর তার সাথে হাইকিং তো রয়েছে। এছাড়াও আপনারা কলোরাডো রিভারের মধ্যে রাফটিং কিংবা কায়াকিংও করতে পারেন। চলুন, অলমোস্ট ভিজিটার সেন্টার থেকে যে স্পটগুলো দেখা হয়ে গেছে। বাবা মারা একটু রেস্ট নিচ্ছে, সুমন গাড়িটা আনতে গেছে। শুনে নি ওদের অভিজ্ঞতার কথা। অলমোস্ট এবারে তোমরা আবার বাড়ি ফিরে যাবে। নায়াগ্রা দেখেছো, মানে কোনটা বেস্ট লাগলো, নায়াগ্রা আর এই গ্র্যান্ড ক্যানিয়ন? দুটোই নায়াগ্রা বেশি ভালো লেগেছে। বিশ্বমানের, একটা এর সঙ্গে ওর সঙ্গে কম্পেয়ার করা যায় না, দুটোই আশ্চর্যজনক। অতএব এর সঙ্গে ওর সঙ্গে কম্পেয়ার করা খুব মুশকিল। হ্যাঁ, খুব চিন্তা করে করতে হবে। কোনটা বেশি ভালো লাগলো তোমাদের? নায়াগ্রা। তোমার? নায়াগ্রা ভালো লেগেছে, কিন্তু এটা মানে তোমার এক্ষেত্রে বলা যায় গ্র্যান্ড ক্যানিয়ন বেশি ভালো লেগেছে। আমার নায়াগ্রা ফল ভালো লেগেছে, নায়াগ্রা ফল ভালো লেগেছে, যা যে করে ঘুরে। সুমন গাড়ি নিয়ে চলেছে। এবার আমরা এগিয়ে চলেছি ডেজার্ট ভিউ পয়েন্টের দিকে। এই রাস্তাটা অলমোস্ট উইন্টারে বন্ধই থাকে, এতটাই বরফ পড়ে। অনলি বরফ পড়লে শুধুমাত্র ভিজিটার সেন্টার থেকে যেটা দেখা যাচ্ছে সেটাই আমাদের দেখতে হতো, বাট যেহেতু বরফ পড়েনি, রোডটা ওপেন আছে, তাই আমরা
সৌভাগ্যবশত এই পয়েন্টটা এবারে করতে পারছি, যেটা আগের বারে আমরা একদম করতে পারিনি। এই ডেজার্ট ভিউ পয়েন্টটা গ্র্যান্ড ক্যানিয়নের সাউথ রিমের একদম পূর্ব প্রান্তে অবস্থিত। তো এই পয়েন্টটা একদমই এন্ড পয়েন্ট, যেখান থেকে আমরা গ্র্যান্ড ক্যানিয়নের এন্ড দেখব, কলোরাডো রিভার দেখব, আর তারপরেই শুরু হয়ে যাচ্ছে বিস্তৃত মরুভূমি। তাই জন্যই এটার নাম ডেজার্ট ভিউ পয়েন্ট। তো তার আগে কিছু ছোট ছোট পয়েন্ট পাবো, সেখান থেকেও আমরা গ্র্যান্ড ক্যানিয়নের অন্য রূপ দেখতে পাবো, যেটা হয়তো আমরা সচরাচর দেখতে পাই না। একটুখানি এগিয়ে যেতেই দেখলাম রাস্তার ধারে জঙ্গলের মধ্যে হরিণ ঘুরে বেড়াচ্ছে। এইখানটাও সুন্দর একটা পিকনিক স্পট রয়েছে, আর তার আশেপাশেই এই হরিণগুলো কিন্তু একদম ভয় না পেয়ে কাছাকাছি চলে এসছে। তো এইখানে আসলে এই হরিণ দেখা তো মাস্ট, আর কি বিশাল বড় হরিণের সাইজগুলো আমি বলে বোঝাতে পারবো না, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এরা এই টাইমে সচরাচর রোডের কাছাকাছি চলে আসে, তাই এদেরকে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায়। এখন আরেকটা আমরা রিমের যে ডেজার্ট ভিউয়ের আরেকটা পয়েন্টে এসেছি। আদিকে এতক্ষণ খাওয়াচ্ছিলাম তো খুব বিধ্বস্ত অবস্থা, দেখাচ্ছি একটু ভিউটা। দেখুন ওইখান দিয়ে আগে কলোরাডো রিভার ফ্লো করতো, এখন সেখানটা শুকিয়ে গেছে। ওই যে আমরা এখন যে পয়েন্টটার সামনে দাঁড়িয়ে আছি সেটার নাম ডাক অন দ্য রক। অ্যাকচুয়ালি এই যে রক স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছেন একদম সামনে, সেটা দেখতে অনেকটা হাঁসের মতো, তাই ওইটাকে আইডেন্টিফাই করে গ্র্যান্ড ক্যানিয়নের এই ভিউ পয়েন্টটার নাম রাখা হয়েছে ডাক অন দ্য রক। হাতে আমাদের বেশ কিছুটা সময় আছে, তাই এরপরে কিছু পয়েন্ট আছে এই রাস্তার ওপরেই পড়বে, সেগুলোতেও আমরা দাঁড়াবো ঠিক করলাম। ম্যাপ অনুযায়ী আমরা এখন দাঁড়িয়ে আছি গ্র্যান্ড ভিউ পয়েন্টে। দূরেই দেখা যাচ্ছে কলোরাডো রিভারের নীল জল। গ্র্যান্ড ক্যানিয়নের বিশাল ভিউ এখান থেকে দেখতে পাওয়া যাবে। তবে আমরা একটু দূরে পার্কিং করেছিলাম, তারপর একটু এগিয়ে গিয়ে লক্ষ্য করলাম একটা ছোট্ট ট্রেল আছে, সেখান দিয়ে হেঁটে এগিয়ে গেলে এই গ্র্যান্ড ভিউ পয়েন্টের অনেক কাছাকাছি চলে আসা যাবে। সেই রাস্তা ধরেই আমরা এখন এগিয়ে চলেছি। আর এই দেখুন বিস্তৃত গ্র্যান্ড ক্যানিয়নের মাধুর্য চোখের সামনে আমাদের এখন রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে। গিরিখাতের চূড়াগুলো এখন অরেঞ্জ কালার ধারণ করেছে। সূর্যাস্তের সময় ভাবুন এই গ্র্যান্ড ক্যানিয়নের কি অপরূপ সৌন্দর্য আমরা পাবো। তবে মনে হয় না আমরা এইখানে দাঁড়িয়ে সূর্যাস্তটা দেখব। আমাদের মেন ডেস্টিনেশন ডেজার্ট ভিউ পয়েন্ট, সেখানেই আমরা যাব। রাস্তা আছে যেখান দিয়ে আর একটু কাছে যাওয়া যায়, ওটা আমরা এখন যাচ্ছি না, আমাদের অনেক দেরি হয়ে যাবে বা নয়তো। গ্র্যান্ড ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা এবার চলে যাচ্ছি একদম ডেজার্ট ভিউ পয়েন্টে। এরপর আমরা চলে যাব ডেজার্ট ভিউ পয়েন্ট কভার হয়ে গেলে সানসেটটা সেখান থেকেই দেখব, আর তারপর চলে যাব সোজা লাস ভেগাস। তো অন্ধকারের মধ্যে কতটা শ্যুট করতে পারবো জানি না, বাট কালকে সকাল থেকে আমরা লাস ভেগাস ঘুরবো। তাই আমার আপকামিং যে ভ্লগটা আসবে সেটা হচ্ছে লাস ভেগাসের ভ্লগ। রাস্তাটা দূরে দেখতেই পাচ্ছেন কীরকম আপস অ্যান্ড ডাউনস রয়েছে। গাড়িটা উঠছে যখন রাস্তা হারিয়ে যাচ্ছে, আবার গাড়িটা নামছে যখন দূরের রাস্তা চোখে নিমেষে সামনে চলে আসছে। ইউএসএ রাস্তার এটাই বিউটি, ন্যাচারাল যে আন্ডুলেটিং রয়েছে সেইটাকে একদমই এরা নষ্ট না করে রাস্তাটা তৈরি করেছে। আর এই মজাটা আমরা গাড়িতে যেতে যেতে তাই উপভোগ করতে পারছি।
চলে এসেছি ডেজার্ট ভিউ পয়েন্টে। এখানে একটা কথা বলে রাখি, পার্কিং লট থেকে প্রায় অনেকটাই হাঁটতে হবে, তাই যখনই এখানে আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন। তাহলে এই আমরা যেহেতু একদম লাস্ট মোমেন্টে এসছিলাম, তাই রীতিমতো আমরা ছুটে ছুটে সানসেটটার আগে ডেজার্ট ভিউ পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করি। তো সুমন আগে চলে গেছে, আমি একটুখানি ছোট ছোট ক্লিপ তোলার জন্য দাঁড়িয়ে গেছিলাম। তো সেগুলোই ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই হলো সেই বিখ্যাত লাইট হাউস, যেটা ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন এখানে আসার। এই ওয়াচ টাওয়ার থেকে গ্র্যান্ড ক্যানিয়নের প্রায় 360 ডিগ্রি ভিউ আমরা দেখতে পাবো, কিন্তু এখন সেটা রিনোভেশনের কাজ চলছে, তাই জন্য ওয়াচ টাওয়ারটা বন্ধ ছিল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা ওয়াচ টাওয়ারের বাঁদিকের অংশ। এরপরে আমরা চলে এসেছি ডান দিকের অংশে, যেখান থেকে আমরা অ্যাকচুয়াল পিছন দিকের যে মরুভূমির অংশ রয়েছে সেই মরুভূমিটাকে দিগন্ত বিস্তৃত দেখতেই পাচ্ছেন একদম, সেইটাকে দেখতে পাবো। মানে এইটাই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের এন্ড পয়েন্ট, আর তারপর শুরু হয়ে যাচ্ছে বিস্তীর্ণ মরুভূমি। এই জন্য এই গানটা এতটাই বিখ্যাত। চলুন একদম সামনে থেকে আপনাদের একটুখানি পয়েন্টটা দেখিয়ে দিই। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ওখানে একজন ফটোগ্রাফার ছিলেন, তিনি তো সানসেটের ফটো তুলছিলেন, তার সাথে হঠাৎ তার কি মনে হলো আমাদেরও একটা ছবি তুললেন। তো তার সাথে আমি এই মোমেন্টটা ক্যাপচার করে রাখলাম, তাকে আমাদের মেমোরিতে আমার স্থান দেওয়ার জন্য। অলমোস্ট আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন ট্রিপ শেষ, এবার আমরা চলে যাচ্ছি সোজা লাস ভেগাস। তো কালকে থেকে লাস ভেগাস ঘোরা শুরু হবে, আর সেই ব্লগটা আসছে পরে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। সানসেটের দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন এগিয়ে চলেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে শেষ অবধি দেখবেন, আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না আজকের জন্য, তাহলে এখানেই ইতি করছি। দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই পরের ব্লগে। যারা নতুন এই চ্যানেলটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ব্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবার সাথে চ্যানেলটা একদম শেয়ার করতে ভুলবেন না। আর যারা এতদিন আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবেই পাশে থাকবেন, তা এই আপনাদের এই পাশে থাকা আমার একান্ত কাম্য। চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।